দীর্ঘদিনের নির্যাতনের পর গাজে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা বিশ্বজুড়ে আশা ছড়িয়েছিল। কিন্তু এই শান্তি কি আদৌ স্থায়ী হবে, নাকি এটি আমেরিকা ও ইসরায়েলের পাতা নতুন কোনো ফাঁদ, শান্তির নামে একটি বড় ষড়যন্ত্র? মার্কিন সেনার মোতায়েনের খবরে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। প্রাণ বাঁচাতে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা তাদের ধ্বংসপ্রাপ্ত আশ্রয়ে ফিরে যাচ্ছেন। কিন্তু চুক্তি অনুমোদনের কয়েক ঘণ্টা পরেই দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলের বিমান হামলা এবং কাতিবা এলাকায় কামান গোলাবর্ষণের খবরটি সেই আশার গুড়ে গালি দিয়েছে। চুক্তি স্বাক্ষরের পরপরই ইসরায়েলের এই আগ্রাসী আচরণ অনেক বিশ্লেষকের পূর্বানুমানকেই সত্যি প্রমাণ করল। চুক্তির কালি শুকানোর আগেই যে ইসরায়েল তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে, এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন বহু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তাদের মতে ঐতিহাসিকভাবে ইসরায়েল কৌশলগত প্রয়োজনে চুক্তি ভঙ্গ করার নজির রেখেছে। যাই হোক, শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়েও গভীর সন্দেহের জন্ম দিয়েছে। এই ভঙ্গুর শান্তির আড়ালে আসল খেলাটা কি? কেন শান্তি রক্ষার নামে গাজার দোরগোড়ায় হাজির হচ্ছে মার্কিন সেনারা? এটা কি সত্যিই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, নাকি এটি হামাসকে চিরতরে নির্মূল করার জন্য পাতা একটি ভয়ঙ্কর পরিকল্পনা? ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে শান্তির প্রেমিক হিসাবে উপস্থাপন করছেন, তার নাটকের চূড়ান্ত লক্ষ্য কি? আজকের এই বিশেষ অনুসন্ধানে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব এবং উন্মোচন করব শান্তির আড়ালে লুকিয়ে থাকা এক কদর্য ষড়যন্ত্রের জাল। বিশ্বাসঘাতকতার মধ্যেই চুক্তির সবচেয়ে বিতর্কিত অংশটি সামনে এসেছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে 200 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা একটি যৌথ টাস্ক ফোর্সের অংশ। হোয়াইট হাউস বলছে মার্কিন সেনারা গাজায় প্রবেশ করবে না এবং ইসরায়েলি বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে জড়াবে না। তবে সাধারণ ফিলিস্তিনিরা তাদের প্রশ্ন রাখছেন, ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর সেখানেও মার্কিন সেনারা কেন থাকবে? পেন্টাগনের আনুষ্ঠানিক ব্যাখ্যা হলো, এসব সেনারা লজিস্টিক, টেক্সট এবং কমিউনিকেশন সহায়তা দেবে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এই শব্দগুলো আসলে এক ধরনের ধোঁয়াশা। মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একটি ছোট ইউনিটও সর্বাধুনিক সিগন্যাল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি পুরো শহরের প্রতিটি কোণায় নজর রাখতে পারে। একটি অনুসন্ধানী সাংবাদিক যেমনটা বলেছেন, শান্তিরক্ষার মিশনের আড়ালে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা মার্কিন সেনাবাহিনীর একটি পুরনো এবং পরীক্ষিত কৌশল। ইতিহাসও সেই কথা বলে। 1982 সালে যখন বেইরুতে মার্কিন শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়েছিল, তাদের প্রধান কাজ ছিল প্যালেসে লিবারেশন অর্গানাইজেশন বা PLO এর অবস্থান এবং শক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা, যা পরবর্তী সময়ে ইসরায়েলকে বেইরুতে দখলে সাহায্য করেছিল। এমনকি সোমালিয়ার মুগাদিশুতে অপারেশন রেসপন্সের নামে মানবিক সহায়তার আড়ালে মার্কিন সেনারা স্থানীয় মিলিশিয়া নেতাদের খুঁজে বের করে নির্মূল করার অভিযান চালিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের একটি চতুর কৌশল বলে অভিহিত করেছেন। তাদের আশঙ্কা, এই সেনা মোতায়েন আসলে হামাসের অবস্থান চিহ্নিত করা এবং তাদের চিরতরে নির্মূল করার একটি ভয়ঙ্কর পরিকল্পনা। একজন সিনিয়র প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, এটা অনেকটা শিয়ালের কাছে মুরগির নিরাপত্তা চাইতে যাওয়ার মতো। কোনো সন্দেহ নেই যে মার্কিন সেনারা শান্তি রক্ষার নামেই হামাসের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে এবং সেই তথ্য ইসরায়েলের হাতে তুলে দেবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই মার্কিন সেনারা গাজার পুনর্গঠনের নামে বিভিন্ন এলাকায় প্রবেশ করবে, স্থানীয়দের সাথে মিশবে এবং মানবিক সহায়তার আড়ালে হামাসের টানেল নেটওয়ার্ক, অস্ত্রের গুদাম এবং শীর্ষ নেতাদের গোপন আস্তানাগুলোর সুনির্দিষ্ট মানচিত্র তৈরি করবে। এ তথ্যই হবে ইসরায়েলের ভবিষ্যৎ আক্রমণের মূল ভিত্তি। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল সব বন্দীকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী ছাড়া হবে। অবরুদ্ধ উপত্যকায় প্রতিদিন 600 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভাষণে নিজেদের বিজয় দাবি করে হুমকি দিয়েছেন, হামাস শর্ত পালন না করলে আবার হামলা করা হবে। প্রশ্ন জাগে, একজন নেতা কিভাবে এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেও নিজেকে বিজয়ী বলতে পারেন, যেখানে তাকে সেনা প্রত্যাহার করতে হচ্ছে এবং হাজার হাজার বন্দী ছাড়তে হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে তার দ্বিমুখী খেলার গভীরে। প্রথমত, এই বিজয় দাবি তার অভ্যন্তরীণ সমর্থকদের শান্ত রাখার একটি কৌশল। যখনই মন্ত্রীরা চুক্তিকে আত্মসমর্পণ বলছেন, তখন নেতানিয়াহু তাদের বোঝাতে চাইছেন এটি আসলে একটি সাময়িক কৌশল মাত্র। চূড়ান্ত লক্ষ্য থেকে তিনি সরে যাননি। দ্বিতীয়ত, এবং সবচেয়ে ভয়ঙ্কর, তার হুমকির উদ্দেশ্য ভবিষ্যতে একটি অজুহাত তৈরি করে রাখা। ইসরায়েলি গণমাধ্যম হারিওয়েজের একজন সিনিয়র বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নেতানিয়াহুর ওয়ার টাইম কাউন্সিলে একটি গোপন পরিকল্পনা রয়েছে, যার সাংঘাতিক নাম অপারেশন ক্রোজান্স রোড। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুক্তি ভঙ্গের জন্য ছোট্ট কোনো ঘটনাকেই অজুহাত হিসেবে ব্যবহার করা হবে। নেতানিয়াহুর জন্য এই চুক্তিই ছিল একটি শ্বাস ফেলার সুযোগ। 2 বছরের যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি বিপর্যস্ত, আন্তর্জাতিক চাপ চরমে।
এবং সেনাবাহিনীর মধ্যেও ক্লান্তি স্পষ্ট। এই চুক্তির মাধ্যমে তিনি একদিকে যেমন জিম্মিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক চাপ কমালেন, অন্যদিকে পরবর্তী আরও ধ্বংসাত্মক একটি আক্রমণের জন্য সময় এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের সুযোগ করে নিলেন। ট্রাম্পের আসল চেহারা। এই জটিল খেলার কেন্দ্রে রয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে শান্তির প্রেমিক হিসাবে উপস্থাপন করছেন, কেন হঠাৎ গাজায় শান্তির জন্য এত মরিয়া হয়ে উঠলেন? এর উত্তর কোনো মানবতা বা সত্যিকারের শান্তির আকাঙ্ক্ষার মধ্যে নেই। উত্তর লুকিয়ে আছে কূটনৈতিক হিসাব নিকাশে। প্রথমত, নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্পের একটি বড় কূটনৈতিক বিজয় প্রয়োজন। গাজার মতো একটি ঐতিহাসিক শান্তি চুক্তি তার ভাবমূর্তিকে পুনরুদ্ধার করার একটি জোরালো হাতিয়ার হতে পারে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা। বাইডেন প্রশাসনের 4 বছরের মধ্যে আমেরিকার প্রভাব অনেকটাই কমে গিয়েছিল এবং চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটনের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই চুক্তির মাধ্যমে ট্রাম্প আবার প্রমাণ করতে চাইলেন যে মধ্যপ্রাচ্যের চাবিকাঠি এখনও আমেরিকার হাতে। তৃতীয়ত, সৌদি ইসরায়েল সম্পর্ক স্থাপন। মিশ্র সূত্র অনুযায়ী ট্রাম্পের আসল লক্ষ্য হল সৌদি আরবের সাথে ইসরায়েলের ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করা, যা ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী আঞ্চলিক জোট তৈরি করবে। কিন্তু গাজা সমস্যাই ছিল এ পথের সবচেয়ে বড় বাধা। তাই গাজায় একটি লোক দেখানো শান্তি প্রতিষ্ঠা করে তিনি সেই বাধা দূর করতে চেয়েছিলেন। ট্রাম্পের অতীত ইতিহাস আমরা ভুলে যাইনি। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, গোলান হাইটকে ইসরায়েলের অধীনে স্বীকৃতি দিয়েছেন এবং ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে পুরো অঞ্চলকে যুদ্ধের ধারে ঠেলে দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নোয়ান চমস্কি যেমনটা বলছেন, এটি কোনো শান্তির কাজ নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদের সম্প্রসারণের একটি নতুন অধ্যায়, যেখানে শান্তি নামের আড়ালে আরও যুদ্ধের প্রস্তুতি করা হচ্ছে। সমস্ত অধ্যায় একত্রিত করলে একটি ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। মনে হচ্ছে আমেরিকা ও ইসরায়েল জিম্মিদের নিরাপদে ফিরিয়ে নিয়ে এই চুক্তির নাটক সাজিয়েছে। যদি এই শান্তি চুক্তি সত্যি একটি ফাঁদ হয়, তাহলে ফিলিস্তিনিদের জন্য সামনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। পুরো ষড়যন্ত্রটি 3টি ধাপে সাজানো হয়েছে। ধাপ 1, চুক্তির মাধ্যমে সকল জিম্মিকে নিরাপদে ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক মহলে নিজেদের শান্তিকামী হিসাবে প্রমাণ করা। ধাপ 2, মার্কিন শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে হামাসের সুনির্দিষ্ট অস্ত্রাগার ও নেতৃত্বের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ধাপ 3, জিম্মিরা মুক্তি পাওয়ার পর ছোট্ট কোনো অজুহাতে চুক্তি ভঙ্গ করে সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামাসকে সম্পূর্ণ নির্মূল করার জন্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও চূড়ান্ত অভিযান চালানো। এই শান্তি চুক্তি আসলে একটি যুদ্ধবিরতি নয়, এটি পরবর্তী আরও ধ্বংসাত্মক একটি যুদ্ধের প্রস্তুতির প্রথম পর্ব। এটি একটি শীতল রক্তের ষড়যন্ত্র, যেখানে শান্তির সাদা পতাকার আড়ালে লুকিয়ে আছে রক্তের লাল নকশা। এই খেলা শুধু রাষ্ট্রগত নয়, এটি একটি নাতির অস্তিত্ব এবং প্রতিরোধেরও লড়াই। শক্তিশালীরা চান সত্যকে চাপা দিতে, কণ্ঠকে স্তব্ধ করতে, কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জে ওঠা আওয়াজই সবচেয়ে বড় প্রতিরোধ।